স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। পুলিশ অফিসার স্বামী এবং স্ত্রী খুনের ঘটনায় স্তম্ভিত আজ গোটা দেশ। সমাজ ও ব্যক্তি জীবনের অবক্ষয়ের চূড়ান্ত প্রকাশের এই ঘটনা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে আমাদের। আইন ও মিডিয়ার ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তাই আমরা আজকে আলোচনা করব ঐশী নয় লৌকিক এই শিরোনামে। কথা বলতে আজ স্টুডিওতে আছেন নাট্য ব্যক্তিত্ব মিডিয়া অ্যাক্টিভিস্ট সারা জাকের, আছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান, আছেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সদ্য বিদায়ী ও কেমব্রিজ মিলেনিয়াম স্কুলের বর্তমান অধ্যক্ষ জিএম নাজিমউদ্দিন। কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দিবেন মনোচিকিৎসক ডাক্তার মোহিত কামাল। স্বাগত আপনাদের। সারাপা, আমি প্রথমেই জানতে চাইবো যে ঐশীকে নিয়ে, ঐশীর বাবা মা মারা গেছেন, খুন হয়েছেন নৃশংসভাবে, সেইটি নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু এটাকে আপনি একটি বিচ্ছিন্ন ঘটনা মনে করেন কিনা? না, এটা একটা সেটা তো মোটেই বিচ্ছিন্ন না, কারণ যেটা যেই ঘটনাটা ঘটেছে সেটা সত্যি খুব কষ্টের। মানে যে কোনো বাবা মা যখন এই খবরটা দেখছে, যে কোনো সন্তান এই খবরটা দেখছে, মানে যে কেউ দেখছে তার কাছে খুবই মনে হচ্ছে এত কষ্টের একটা ঘটনা, নিজ সন্তানের হাতে নিহত দুজন। কিন্তু আমাদের ব্যাপারটাকে দেখতে হবে যে কেন ঘটনাটা ঘটছে। এটা তো বিচ্ছিন্ন ঘটনা আমাদের মানে সমাজে, এটা মানে অনেক অনেক বাড়িতে এরকম অ্যাডিকশনের কেস আছে। তো আমার কাছে মনে হয় যে আমরা যে কমিউনিকেশন করি মিডিয়াতে, সেখানে আমরা প্রথমে ঠিক করি, নির্ধারণ করি যে কাকে আমি কমিউনিকেট করব, যে এই যে একটা সমস্যা বা বাচ্চারা যে ড্রাগে ঢুকে যাচ্ছে, তো আমি কার সাথে কথা বলবো প্রথমে, যে আমার প্রাইমারি টার্গেট কে, যাকে আমি বোঝাবো যে ড্রাগ অ্যাডিকশনের কথা। তাহলে প্রথমে আসে বাবা মা। বাবা মার প্রথমেই বাবা মার বুঝতে হবে যে আমার সন্তান এমন একটা সমাজে মানুষ হচ্ছে যেখানে মানে তাকে সবসময় ড্রাগস, ইয়াবা হোক আর যে কোনো ধরনের ড্রাগস হোক, সবসময় তাকে ডাকছে, হাতছানি দিচ্ছে, হাতছানি দিয়ে ডাকছে। তো এখন আমি কি দেখে বুঝবো যে সে ড্রাগে ঢুকে যাচ্ছে কিনা, বা এটাকে কিভাবে আমি হ্যান্ডেল করব? সুতরাং আর কেউ নয়, প্রথমে বাবা মার দায়িত্ব আসে, এটা আমি মনে করি। এলিনাপা, আপনি অনুষ্ঠান শুরুর আগে যে আলোচনা সেটার মধ্যে আপনি বলছিলেন যে আপনি কয়েকজনের সঙ্গে কথাও বলেছেন এই বয়সে। আপনার যদি বলতেন সারাপার ধারাবাহিকতা। হ্যাঁ, সারাপার সূত্র ধরে আমি একটু বলতে চাচ্ছি যে বাবা মা তো অবশ্যই দায়িত্ব আছে, যে বা বুঝতে পারে, তারাই বুঝতে হবে, বুঝতে পারে এবং বুঝতে হবে। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের একটি কথা, মানে ওই বয়সের যে বাচ্চারা, যে আমরা বাবা মার সাথে ফ্রিলি কথা বলতে পারি না, বা বাবা মা অনেক সময় তারা ধমকের সুরে যে কথাগুলো বলে, বা তাদের যে চাহিদা আছে বা তাদের যে বক্তব্য আছে। আমি একটু উদাহরণ দিয়ে, আমাদের এখন ম্যাক্সিমাম টাইমে একটা ধারণা হয়েছে আমাদের ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়াইতে হবে বা পড়তে হবে, পড়লে আমাদের হয়তো একটা আমাদের যে ধ্যান ধারণা যেগুলো আছে সেগুলো হয়তো আমরা অন্যভাবে চিন্তা করছি যে আমাদের স্ট্যাটাস অনেক হাই হয়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে যে স্কুলেই পড়ুক না কেন, বাচ্চারা কি বাবা মার সাথে ফ্রি কিনা, অর্থাৎ বন্ধুর মতো আমরা হয়েছে কিনা। বা আরেকটা জিনিস বলতে চাই আমি এখানে, যে অনেক বাচ্চারা বলেছে যে আমরা সারাদিন হয়তো আমরা সব বাচ্চারা এখন বাবা মারা প্রায়ই আমাদের কর্মস্থলে যেতে হয়, আমি হয়তো কাজে যাই, আমার হাজবেন্ড হয়তো কাজে যায়, আমার বাচ্চারাও স্কুলে যায়, কিন্তু একটা সময় এসে কি আমরা কথা বলতে পাচ্ছি? বা আমরা একটা সময় কি কথা বলার সময় আমরা ভেবে দেখেছি কি যে বাচ্চার চেহারা কেমন, তাদের কথার ভিতরে অসংগতা আছে কিনা? বাচ্চাদের ওই মানে সামাজিকভাবে আমরা মানে ক্লোজ হতে পারছি কি না পারছি সেটা অন্য ব্যাপার। এক একটা ফ্যামিলির এক একটা কালচার, এক একটা ফ্যামিলিতে খুব ফর্মাল স্ট্রাকচার, কিন্তু অন্তত ড্রাগস সম্পর্কে জানা, ড্রাগস এ গেলে একটা বাচ্চার মধ্যে কি কি লক্ষণ দেখা দিতে পারে। আমি সেটাই বলতে যাচ্ছি যে বাবা মা তখনই তো জানার কথা। একই সঙ্গে আরেকটি জিনিস আছে, আমরা বাইরের স্কুল বলেন বা যে স্কুলেরও কিন্তু একটা ভূমিকা আছে, যে যখন তারা স্কুলে যাচ্ছে সেই বাচ্চারা কি স্কুলকে ড্রপ আউট হয়ে আছে নাকি তারা রেগুলার স্কুলে যাচ্ছে, এই জায়গাটাও কিন্তু বাবা মা এবং স্কুল দুটো কিন্তু আমাদের বয়সে যখন আমরা গেছি, কিন্তু এই জায়গাটা কিন্তু বাবা মা স্কুলের কিন্তু একটা ভূমিকা আছে। আপা, আমি একটু আসবো আপনার কাছে। আমি একটু জনাব জিএম নাজিমউদ্দিন আপনার কাছে আসতে চাই যে স্কুলের ভূমিকা বা শিক্ষকদের ভূমিকা এই ক্ষেত্রে আপনার মূল্যায়ন কি? আমি জানি যে ঐশী অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়তো, আপনিও সেটার প্রিন্সিপাল ছিলেন। আপনার অভিজ্ঞতার আলোকে যদি একটু বলতেন স্কুলের ভূমিকা। স্পেসিফিকলি যদি আমরা ঐশীর কথাটা দিয়ে শুরু করি, ঐশী 2010-এ 2010 সালে ভর্তি হয়েছিল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে। 2010-এ আমরা তখন তাকে অবজার্ভ করি, মেয়েটা খুব চুপচাপ ছিল, আইসোলেটেড ছিল, কথা কম বলতো, তার সহপাঠীদের সাথে বন্ধুত্ব ছিল কম। হাফ ইয়ারলি পরীক্ষায় তার রেজাল্টটা অতটা ভালো হয়নি, অ্যাভারেজ রেজাল্ট ছিল।
তো সাধারণত রেজাল্ট কোনো বিষয়ে খারাপ হলে আমরা প্যারেন্টসদের সাথে যোগাযোগ করি, কথা বলি, তাদেরকে চিঠি দেই। ঐশীর ব্যাপারে যেটা হলো, প্যারেন্টসের সাথে একাধিকবার যোগাযোগ করে আমরা আসলে তাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাইনি। যখন রেজাল্টের বিষয়টা নিয়ে ঐশীর সাথে আমরা কথা বললাম, সে বিভিন্ন পারিবারিক সমস্যার কথা বলল। তারপর মেয়েটা আস্তে আস্তে অনিয়মিত হলো, আমরা বাড়িতে প্রায় ফোন করতাম, চিঠি দিতাম। তো এই যে তার যে একটা আইসোলেশন ছিল, এটা থেকে হয়তো আমি মনে করি যে ফ্যামিলিতে সে বলতো যে ফ্যামিলিতে তার একটা প্রেশার আছে, বাবা মার পক্ষ থেকে একটা চাপ আছে, ধরনের pressure বলতো? বিয়ে দেওয়ার কথা বললো, যে তাকে বিয়ে দিয়ে দেওয়া হবে, এই ধরনের কথা বলতো সে। এরপরে মেয়েটা ওই যে বছরের শেষ দিক থেকে অনিয়মিত হয়ে গেল এবং 2011-এ সে স্কুলে আসা বন্ধ করে দিল, আর আসেনি। আমার মনে হয় সে ড্রপ আউট হয়ে যাওয়ার পরে কোচিং সেন্টারে যেত। সেখানে কোচিং সেন্টারগুলোতে হয় কি, রুটিন থাকে না, ডিসিপ্লিন থাকে না, ম্যানেজমেন্ট থাকে না, অ্যান্ড দে কাম ক্লোজ টু ডিফারেন্ট টাইপ অফ স্টুডেন্ট ফ্রম ডিফারেন্ট টাইপ অফ প্লেসেস। এই কারণে, এবং আপনি দেখবেন যে অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির ছেলেপান যেখানে হয়তো ড্রাগস তাদেরকে পিছু করে বিভিন্নভাবে, এটা যেহেতু টাকা পয়সার ব্যাপার আছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা শৃঙ্খলাবদ্ধ জীবনের ভিতরে যদি থাকতো, সে যদি স্কুলে থাকতো, তার বাবা মা যদি স্কুলে নিয়মিত আসা যাওয়া করতো। আমাদের স্কুলে প্যারেন্টস ডে আছে, বছরে আমরা 4টা প্যারেন্টস মিটিং করি। এছাড়াও প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে আমরা প্যারেন্টসদের সাথে বসি, তার 2টা মানে থেকে বাবা মায়ের একটা 3টা পর্যন্ত। স্পষ্টই মানে অবহেলা ছিল। ডক্টর মোহিত কামাল, আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ, একজন সাহিত্যিকও বটে, আপনি কি একটু বলবেন যে সারাপা যেখান থেকে শুরু করেছিলেন, এলিনা খান বললেন, আপনি যে নাজিমুদ্দিনকেও শুনলেন, যে আসলে ঐশীটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যেটি দিয়ে সারাপা শুরু করেছিলেন। আমাদের সমাজে এরকম নিশ্চয়ই নানা রকম কথা আছে, এবং বাবা মাকে শিক্ষিত করা বা মানে ইয়ে করার সম্পর্কে একটু বলছিলেন, আপনি যদি একটু বলতেন। এটা আমি একটু গ্লোবাল দৃষ্টিভঙ্গি থেকে বলি। আমাদের একটা 2003 সালে যে বিশ্ব মাদক বিরোধী দিবস ছিল, ওখানে একটা স্লোগান ছিল, লেট আস স্টপ উইথ দি ড্রাগস। এই যে আহ্বানটা জানিয়েছিলেন জাতিসংঘ তৎকালীন মহাসচিব কোফি আনান। তিনি বলেছিলেন যে আমরা ঘরে ঘরে বিষয়টি নিয়ে আলাপ করতে হবে, কারণ সমগ্র বিশ্বব্যাপী একটি গ্লোবাল সংস্কৃতিতে এই মাদক ঢুকে গেছে। তো কি আলোচনা করতে হবে? সন্তানের সাথে আলোচনা করতে হবে। কি করতে হবে? যে এই জিনিসগুলো খারাপ, এইভাবে কৌতূহলের বসে বা যে কোনো ভাবে বন্ধুদের পাল্লায় পড়ে নিলে তুমি বদলে যেতে পারো, তুমি থাকবা না। এই যে খোলামেলা একটা আলাপ করে দেওয়া, তার ভিতরে একটা ইনপুট দেওয়া, সেটা কিন্তু খুবই ভাইটাল। এটা গ্লোবাল একটা দাবি। তো আমি আজকে এখানে আসার আগে দুপুরে আমার যেখানে চিকিৎসা করি, আমার যারা ছেলে পেলেদেরকে আমি দেখি, তাদেরকে আমি বললাম যে আমি একটা অনুষ্ঠানে যাব, আমি জাতির উদ্দেশ্যে কিছু বলতে চাই, তোমরা কি পরামর্শ দাও যেগুলি ভালো আছে। তারা আমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললো, তাদের কথা থেকে সেটা আমি একটু শেয়ার করি। বললো, দেখেন, এদেশের বিখ্যাত একটি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, সে বলল, আমি দেখলাম ওখানে বসে একদল ছেলে হই হই করতেছে, আনন্দ করছে, তারা কিছু একটা নিচ্ছে। আমি প্রথমে দূরে দূরে থাকতাম, তারপর আমার ভিতরে একটা কৌতূহল জাগলো। আচ্ছা, দেখি ওদের সাথে বসে একাকি থাকতে তো ভালো লাগছে না, ওদের সাথে সঙ্গী হয়ে গেল। আমি তো মাদক নিব না, আমি একটু যাই বসি, একটু দেখি। এইভাবে ওখানে কাছে গিয়ে তারা যে ধোঁয়া ছাড়ছে, ধোঁয়াটা তার ভিতরে ঢুকে যাচ্ছে, তার ভিতরে নেওয়ার একটা আগ্রহ জেগে ফেললো, সে নিয়ে ফেললো এবং সে ফাঁদে পড়ে গেল। সেই ছেলেটি আমাকে বলল যে আমি বলবো প্রত্যেকটা ছেলের উদ্দেশ্যে, তুমি তোমার কৌতূহলকে দমন করো, কৌতূহল, কিউরিওসিটি। এবং আমরা আমাদের গবেষণায় দেখি যে মাদক নেওয়ার সবচেয়ে বড় হার্ট ফ্যাক্টর হচ্ছে কৌতূহল, কিউরিওসিটি। 47% আমাদের বাংলাদেশ জার্নাল অফ সাইকিয়াট্রিতে প্রকাশিত রিপোর্ট। সেকেন্ড টাইমে আসতেছে যে পিয়ার প্রেশারের মধ্যে একটা কৌতূহল আছে। ওই যে বন্ধুরা খাচ্ছে, বন্ধুরা কিন্তু তাকে জোর করে নাই, সে নিজের আগ্রহ হয়ে গেছে। তাহলে আমি আগ্রহ করে কার সাথে মিশছি, কাদের সাথে মিশছি, সেই জিনিসটা আমার মাথার মধ্যে নক করতে হবে, আমার মাথার মধ্যে আমাকে নাড়া দিতে হবে যে ওখানে কেন আমি যাব, ওখানে না গিয়ে কি আমার কোনো আর বিনোদনের ব্যবস্থা নাই, আমি কি কোনো আর ভালো ছেলে খুঁজে পাবো না। কিন্তু আমি খুব শঙ্কিত, তাদের কাছ থেকে শুনলাম কিছু কিছু ইউনিভার্সিটি আছে, এটা টোটাল এনভায়রনমেন্ট ইজ সাবমার্জড উইথ দিস ড্রাগস। কোথাও ছেলেপেয়েরা নিরাপদ না, ওরা এটা বিনোদন, ওটাই আনন্দ, ওটা স্মার্টনেস। যারা ওদের দলে না ভিড়ে তাদেরকে মনে করা হয় তারা খ্যাত। আমরা একটা কমিউনিকেশন করেছিলাম ধূমপানের উপরে, যেখানে আমরা বলেছিলাম যে ইটস কুল, মানে যদি আমি ইংলিশ নট টু স্মোক, কারণ এটা এত কুল টু স্মোক যে ওই পিয়ার প্রেসারের কারণে ওরা মানে স্মোকিং শুরু করে দেয়। কিন্তু এটা যদি বোঝানো যায় যে, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে যেটি ডক্টর মোহিত কামাল শুরু করলেন, যে আমার কাছে মনে হয় যে আমাদের যে বাচ্চারা আছে আজকে 12 থেকে 22, তাদেরকে যদি আমরা ধরি, তাদের জীবনটা খুবই আনন্দহীন এবং তাদের উপর একটা সাংঘাতিক প্রত্যাশার চাপ। আপনি তো
এমনি এমনি ও যে একা বসে থাকে, আমাদের শৈশবও এতটা একা কিন্তু ছিল না। মানে এই আনন্দহীন প্রত্যাশার চাপ কিভাবে সামলাবে মানে বাচ্চারা? না আপনি দেখেন ওদের জন্য বাইরে খেলাধুলার ব্যবস্থা নাই, ওদের মানে জীবনটা যেরকম সেরকমই তো ব্যবস্থা নাই। না এটা তো ঠিকই যে এই ধরনের মাদকাসক্ত হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে তারা বসে আছে। খেলাধুলাটা একটা বড় রোল প্লে করে, যে এই ধরনের যদি কারো প্রবণতাও থাকে যে সে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, সে যদি খুব বেশি করে শরীর চর্চা করে, সে কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে পারে। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে। কিন্তু এইগুলো তো আছেই, কিন্তু তাছাড়াও উইদিন দ্য সার্কামস্টান্সেস, যে হ্যাঁ আমাদের শহরে জীবন বা এরকম একটা জীবন, অনেক প্রেশার, পড়াশোনা অনেক ভালো করতে হবে, তারপরেও যেটা হচ্ছে যে প্রিয় প্রেশারটাকে বুঝতে হবে যে কোন দিক থেকে প্রেশারটা আসছে। এবং যে কারণে আমি সবসময় প্যারেন্টসের উপর মানে বেশি ফোকাস করছি, এই কারণে যে একটা এই বয়সের ছেলেমেয়েরা কিন্তু কোনো রেগুলার কন্ট্যাক্টে থাকে না কোনো টিচারের সাথে। ক্লাস টিচার একজন হয় না, এবং ছোট বাচ্চাদের জন্য খালি একজন ক্লাস টিচার হয়, সেটা প্যারেন্টস আর স্কুলের টিচার। কিন্তু এখানে প্যারেন্টসদের খুব বড় একটা রোল আছে, এবং সেখানে যদি তারা ভালোভাবে না বুঝে আর বাচ্চাদের সাথে কমিউনিকেট না করে, তাহলে খুব বেশি। I like to add, স্যার আপনি একটু অ্যাড করে, আমি একটু এলেন এখানে কাছে একটু জানতে চাইছিলাম যে আইনের ক্ষেত্রে কি আরো একটু বাধ্যবাধকতা করা যায় কিনা, যেটি ডক্টর মোহিত কামাল বলছিলেন যে আমি ইউনিভার্সিটি থেকে বাইরে হওয়ার পরেই যে এরকম একটা প্রলোভন, এরকম একটা কিউরিওসিটি জায়গা দেখতে পাচ্ছি, যে সেটা আইনের কোনো অবশ্যই এখানে আপনি মাদকের উপরে মানে আপনি জানেন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন মৃত্যুদণ্ড, মানে সাজা যদি পাওয়া যায়, এত হিরোইন পাওয়া গেলে, এত ইয়াবা পাওয়া গেলে। আমি ইয়াবা একবার খুব কিউরিওসিটি নিয়ে কোথাও কোনো এক জায়গায় জিজ্ঞাসা করেছিলাম যে ইয়াবাটা দেখতে কেমন, মানে বিষয়টা দেখা গেল যে ছোট ছোট ট্যাবলেটগুলো, লাল লাল ট্যাবলেটগুলো এতটুকুন একটা ব্যাগের ভিতর, এটা নাকি অনেক দাম, মানে যতক্ষণে আমাকে ব্যাগ দেখানো হলো এটা 1,00,000-1,50,000 টাকা এর ভিতর নাকি জিনিসগুলো আছে। তা আমার কাছে মনে হয়েছে এটা ইজিলি বহন করা যায়। আমি এটাও জানতে পেরেছি যে এটা আগে নাকি এটা সরাসরি এভাবে আসতে, পরে নাকি মোবাইলের সিমটা সরাই ফেলে ওর ভিতর নিয়ে মোবাইলের মধ্যে করে নিয়ে আসা হচ্ছে। তা এখন প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু সবাই জানছি, মোহিত ভাই বললেন অমুক ইউনিভার্সিটি, আমি বললাম অমুক ইউনিভার্সিটিতে, সবই তো ওপেন, এটাতে এমন না জানা না। আর এমন না যে এটা আমাদের আইনে বাধ্যবাধকতা নেই, এটা শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। তাহলে কেন এটা ওপেনলি বিক্রি হচ্ছে? এটা আমরা সব জানার পর কেন বন্ধ হচ্ছে না? আইন প্রয়োগের সংস্থা কোথায়? আইন প্রয়োগের সংস্থা, এটা আইন প্রয়োগের সংস্থা কোথায়? কিন্তু আমি আবার একটু ডক্টর মোহিত কামালের কাছে আসবো যে মাদকটাই এই সমস্যাটা কারণ বটেই, কিন্তু মাদক ছাড়া আর কি অল্টারনেটিভ বাচ্চাদের কাছে আছে যদি তারা একটু বিনোদন চায়, একটু কৌতূহলী হয়ে ওঠে? মাঝখানে জিএম নাজিমুদ্দিন আপনি কি আমি সেই বিষয়টাই বলবো। কথা ছিল স্পোর্টসের বিষয়টা নিয়ে, কালচারের বিষয়টা নিয়ে। পড়াশোনাটা কিন্তু একটা রুটিন জিনিস, অনেক সময় দিস বিকাম বোরিং টু দি স্টুডেন্ট বিকাম বোর্ড ইন দ্য স্কুল লাইফ। আপনি যেটা বললেন যে রেজাল্টের একটা প্রেশার থাকে, প্রত্যাশার একটা চাপ কিন্তু তাদের উপরে থাকে, সবাই ফার্স্ট হতে হবে বাপ মার কাছে, রাইট। এরপর স্কুল যদি এরকম হয় যে স্কুলের কাজই হলো শুধু শ্রেণীকক্ষে পড়ানো তাকে, এবং বছর শেষে রেজাল্ট করানো, বা স্কুল ইয়ার শেষে তাকে একটা ভালো সার্টিফিকেট পেতে হবে, যদি এটাই হয়, দেন দিস দ্য রুট অফ অল কজেস। এডুকেশন আমরা যদি বলি হোল চাইল্ড গ্রুমিং যাকে বলি, সেখানে যদি সে কালচার শিখে, সোশ্যাল বিহেভিয়ার শিখে, কিন্তু সে শিখতে পারছে কিনা, স্পোর্টসটা যদি শিখতে থাকে, পারছে কিনা, সেটা অনেক স্কুলে নেই, অনেক স্কুলে নেই। যেমন ধরেন যে ঢাকা শহরে বেশিরভাগ স্কুলে একটা খেলার মাঠ পর্যন্ত। আই এগ্রি উইথ দ্যাট ইজ হোয়াট আই এম টকিং। যারা স্কুল করতেছেন তারা এটা ভাবতেছেন না যে আপনি টোটাল শিক্ষার কথা বলতেছেন, যে এটাতে স্কুল করতে হলে, পড়াতে হলে একটা খেলার মাঠও লাগবে। অফ কোর্স দে শুড থিংক অ্যাবাউট দ্যাট। অর্থাৎ খেলার মাঠ ছাড়া যে স্কুল আমাদের আগে যেটা ছিল, যে স্কুল থাকলে খেলার মাঠ থাকতে হবে, বিভিন্ন ধরনের খেলাধুলা থাকতে হবে, কালচার থাকতে হবে, স্পোর্টস থাকতে হবে, আমাদের যে বিভিন্ন ফেস্টিভ্যাল গুলো আছে সেগুলো করতে হবে, নাচ গান থাকবে, সেটা তো থাকছে না। মানে এই ভালো কথাগুলো আমরা বলতেছি, কিন্তু আমরা তো এটা রাখতে পারতেছি না। দ্যাট ইজ দ্য প্রবলেম। যদি রাখতে না পারি তাহলে আছে সেগুলো করতে হবে, নাচ গান থাকবে, সেটা তো থাকছে না। মানে এই ভালো কথাগুলো আমরা বলতেছি, কিন্তু আমরা তো এটা রাখতে পারতেছি না। দ্যাট ইজ দ্য প্রবলেম। যদি রাখতে না পারি তাহলে কি করব? না স্কুল যারা দিচ্ছে, মানে স্কুলের যারা অনুমতি দিচ্ছে, তারা তো এগুলো দেখার দরকার আছে। সেটা একরকম আছে যে বাংলাদেশে ইংরেজি স্কুলগুলির জন্য কিন্তু সেই অর্থে সেইভাবে অনুমোদনটাও কিরকম করে লাগে সেটাও একটা ব্যাপার। আমি একটু ডক্টর মোহিত কামাল আপনার কাছে আসবো যে একটা ছেলে যার অনেক কৌতূহল আছে, কৌতূহল ছাড়া একটা মানুষ তো আসলে পূর্ণতার সাথে বিকাশই লাভ করবে না। কিউরিওসিটি ইজ এ পার্ট অফ মেরিট। তো সেই কিউরিওসিটিটাকে আপনি দমিয়ে রাখতে বলছেন, মানে আমি বলছি যে অ্যাপ্রোপ্রিয়েট খাতে ব্যবহার করতে হবে। এখন অ্যাপ্রোপ্রিয়েট
জগৎটা তো মানুষ আসলে অনেক পরে কিউরিওসিটির বোঝে। মাধ্যমে জগতে অনেক কিছু না, সৃষ্টি অনেক হয়েছে। অনেক 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 ওখানে পরে সে জানে যে ছেলেগুলো একটি বাজে কাজ করছে, ডক্টর মোহিত তার কামাল, সেই ইম্পালসটাকে কন্ট্রোল করতে হবে। ডক্টর মোহিত কামাল, না, বাজে peer বা ভালো জিনিস pressure, মানে আমার মতোই আর 10 জন ছেলে আনন্দ মজা করছে, কিন্তু ওইটা যে ওইটা এখানে- ভালো না, এই এখানে যেটা- জিনিসটা যেটা বোঝা এই যায়। জিনিসটা দরকার, বোঝা the যায়। intervention আমরা একটা is আমরা একটা parental বিরতি নিয়ে আসি, guidance এই for জিনিসটা the- যদি আপনি একটু বলেন হ্যাঁ, যে এটা আমি এইটা কিভাবে মোকাবেলা করা যায় আর কি। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতি পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর মোহিত কামাল, আপনার কাছে জানতে চাইছিলাম যে কি এর মাঝখানে আবার মামুন একজন আমাদের দর্শক, তিনি একটি কথা বলেছেন যে ঐশী যদি ক্লাস 8 থেকে নেশা করে থাকে তাহলে টিচারদের ভূমিকা কি ছিল, নেশাগ্রস্ত হয়ে কি ক্লাস করা যায়, ঐশী কি আসলেই নেশাগ্রস্ত ছিল। এখানে আসলে আমরা জানতে পারছি ঐশী কিন্তু যদি নেশা করেও থাকে, বা ঐশীর এই অবস্থাটা কিন্তু আসলে বেশ 2-2.5 বছর ধরেই ছিল, বাবা মা চেষ্টা করেছে এটা কোনোভাবে মানে সঠিক চিকিৎসা না করে বরং একটু লুকিয়ে রাখতে, একটু চাপ দিয়ে, এই ব্যাপারটাও যদি আপনি একটু বিশ্লেষণ করতেন। এই ঐশী ইস্যুটাকে কেন্দ্র করে আমি শত শত ঐশীর উদ্দেশ্যে বলছি বা বাবা মাদের বলছি যে যখনই আপনি শুনবেন আপনার সন্তান মাদকাসক্ত হয়েছে, ওরা কিন্তু সাইকোলজিক্যালি ট্রমাটাইজড হয়, কষ্ট পায়, যন্ত্রণা পায়, হতাশা আক্রান্ত হয়, আমার মেয়ে ছেলে খেয়েছে, বিশ্বাস করতে পারে না, তখন তারা ক্ষুব্ধ হয়, রাগ করে, তাকে বেঁধে রাখে, তাকে মারপিট করে, তাকে অপমান করে, তাকে গালি দেয়, তাকে নষ্ট বলে সমালোচনা করে। ডোন্ট ডু দিস। আপনার কাজ হবে নিজেকে নিয়ন্ত্রণ করা, আপনার কাজ হবে আপনার সন্তানকে চিকিৎসার জন্য উদ্বুদ্ধ করা। দিস ইজ এ সায়েন্টিফিক অ্যাপ্রোচ। বুঝতে হবে আপনার সন্তান ফাঁদে পড়ে গেছে, বুঝতে হবে আপনার সন্তান বিপদগ্রস্ত হয়েছে, বুঝতে হবে সে চোরাবালিতে আটকে গেছে, একা কোনো মতেই উঠতে পারবে না। সে একটা কথা আছে না ক্রমান্বয়ে যে হি ইজ নট ম্যাড, হি ইজ হ্যাঁ। নট ব্যাড, হি ইজ জাস্ট সিক। সিক, আমরা বলি ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ। এখন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা তাকে চিকিৎসার জন্য উদ্বুদ্ধ করব, লুকিয়ে রাখবো না। আমরা আমাদের যদি নিজেরা কি করব বুঝতে না পারি, কাছের স্বজনদের কাছে যাব, বন্ধু বান্ধবের কাছে যাব, হেল্প করো, অথবা ওই রোগীর ভালো বন্ধুর কাছে যাব, হেল্প করো, অথবা শিক্ষকের কাছে যাব, হেল্প করো। তারা সহজে তাকে প্রভাবিত করতে পারে, তারা সহজে তাকে চিকিৎসার জন্য উদ্বুদ্ধ করতে পারে। চিকিৎসা করতে হবে, এটা তার রাইট। সুতরাং এইটা যেন আমরা ভুল না করি। কিন্তু আমি একটি ছেলে যখন আসক্ত হয়ে যায়, একটা ঐশী যখন আসক্ত হয়ে যায়, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যখন কেউ তোমাকে মাদক তুলে দিচ্ছে, হাউ টু সে নো। No. তোমাকে নো বলতে হবে। কিভাবে বলবা তুমি? তুমি বুঝতে পারছো জিনিসটা খারাপ। কেউ আছে যে সে না বলতে পারে না, ওকে যদি না বলি ও মনে কষ্ট পাবে, ওকে যদি না বলি ও আমার বিরুদ্ধে পক্ষ হয়ে যাবে, আমাকে অপমান করবে, আমার প্রতি সহিংস হয়ে যাবে। সে নতজানু বৈশিষ্ট্য, তার আত্মবিশ্বাসের ঘাটতি আছে, আত্মপ্রত্যয়ই নাই। ওই যে আপনারা বলছেন খেলাধুলার সুযোগ নাই, খেলাধুলার মধ্যে একটা হার এবং জিত আছে। হার জিতের মধ্যে আমাদের ব্যক্তিত্বের মধ্যে হারকে গ্রহণ করার এবং জিতকে বরণ করার বৈশিষ্ট্যটা বসে যায়। আমরা আত্মবিশ্বাসী হয়। আমরা যখন আত্মবিশ্বাস ভেঙে যায়, আমরা কিন্তু দুর্বল মনের হই, ওখানে যায় না বলতে পারি না। সুতরাং আত্মবিশ্বাস তারপরে গড়ে তোলার family জন্য থেকে আত্মবিশ্বাস ফ্যামিলি থেকে এবং খেলাধুলার আত্মবিশ্বাস। ব্যবস্থা অবশ্যই করতে হবে। দ্বিতীয় হচ্ছে, তুমি যখন তোমাকে ছেলেটা অফার করলো, তোমার কাজ হচ্ছে তার চোখের দিকে তাকিয়ে উঁচু করে গলা নয়, নিচু করে গলা নয়, স্বাভাবিক ভঙ্গিতে কিছুটা হাসি দিয়ে হলো তাকে নো থ্যাঙ্কস বলো, এবং ওই জায়গাটা থেকে তুমি সরে যাও। তুমি তাকে গালিগালাজও দরকার নাই, বকাঝকা করারও দরকার নাই, আবার খাবো এই কথাও বলার দরকার নাই। তুমি যে কাজটা করবা, তুমি তাকে একটু কৌতুক আশ্রয়ী হতে পারো, অথবা তুমি বলতে পারো, না আমার এখন শরীর ভালো না, আমি একটু বাসে যাবো, আমি খেতে হবে, চল তোরাও চল হোটেলে গিয়ে খাই। এইভাবে ওর কথাটাকে ঘুরিয়ে, ওর কথাটাকে সরিয়ে তুমি নিজেকে সরিয়ে আনতে হবে। তোমাকে ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে হবে। সারাপা, বাবা মায়ের জন্য এটা কতটা কঠিন, যখন বাচ্চা, যেটা বললো যে বাচ্চাটা যখন এরকম বুঝতেও পারে, তখন এটা বাবা মার জন্য কতটা কঠিন? হ্যাঁ, বাবা মারা তো প্রথমেই মনে করে যে এটা একটা খুব খারাপ জিনিস, এটা সমাজের কাছ থেকে লুকিয়ে রাখতে হবে, সবার কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। বলা হয় যে একটা বাচ্চা যখন ড্রাগ অ্যাডিক্ট হয়, তার সাথে পুরো ফ্যামিলিটাও অ্যাডিকশনে ভুগতে থাকে, এবং এটাই সবচেয়ে ভয়ঙ্কর। তখন সে নিজের কাছেও অ্যাডমিট করে না, এবং তার মানে এটা কিভাবে লুকিয়ে রাখা যায় সে চিকিৎসার সাহায্য নেয় না। তো সেই জন্য বাচ্চাটা তো আরো ফাঁদে পড়ে যায়। আর আরেকটা কথা আমরা বারবার বলছি, কিন্তু ওরকম ভাবে বলা হচ্ছে না, যে এই যে একটা চক্র যেটা ড্রাগস নিয়ে ডিল করছে, বিজনেস উইল ওয়ান্ট টু ড্রাইভ, ওরা তো চেষ্টাই করবে এগিয়ে যেতে, এত টাকার ব্যাপার। কিন্তু এই জায়গাটা আমরা কিভাবে কন্ট্রোল করবো, যে এটা অ্যাভেলেবল না হয় সেই অ্যাভেলেবিলিটি। আমি একটু এলিনা আপনার কাছে জানতে চাই, এলিনা অনেকগুলি দর্শকের মানে একটা মতামত এরকম আসতেছে যে আমাদের রিহেব সেন্টারগুলি আসলে আরো একটা, মানে আমরা আসলে রিহেব সেন্টারগুলি থেকে ভালো কিছু পাচ্ছি না, বরং এইটাই অনেক সময়। এই ক্ষেত্রে আইনের কি করার আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমি এটা বলতে এটা- গেলে এটা কিছুটা আবার- মোহিত ভাই মানে রিহ্যাবের সাথে জড়িত আছে। আমি যেটা বলছি যে রিহ্যাবেরও কিন্তু একটা ওই বিল্ডিং এ তৈরি হয়েছে, মানে আমরা যেটা এতক্ষণ ধরে স্কুলে মাঠটা চাচ্ছিলাম,
সেখানেও কিন্তু এই যে বাচ্চাগুলো বলেন বা আরো মাদকাসক্ত অ্যাডাল্ট যারা আছে তারাও যারা ওখানে ভর্তি হচ্ছে তারা কিন্তু রুমের মধ্যেই থাকছে, তারা কিন্তু ঠিক ওইভাবে বিনোদন বলতে যা বোঝায় সেটা কিন্তু না, তারা কিছুটা জেলখানার মতোই থাকে। এবং আমার মনে হয় যে জেলের চেয়েও কিছু কিছু আমার জানা মতে বেশ কয়েকটা মানে সেন্টার আমি দেখেছি যে ঠিক ওটা তাদের যে মুক্ত করার মতো যেরকম থাকার দরকার সেটা। আমি একটা উদাহরণ দিলে আমার মনে হয় যে পরিষ্কার হয়ে যাবে। আবার যাওয়ার সুযোগ হয়েছিল আমেরিকা, একটা জুভেনাল বাচ্চাদেরই দেখার সুযোগ হয়েছিল যে যারা ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে তারা কিভাবে আছে। আমি যখন ঢুকছিলাম তখন আমার ওই গেটটা দেখে আমার কাছে মনে হলো যে আরে আমাদের জেলখানা তো অনেক ভালো, গেটটা বেশ সহজ দেখি, এত কড়াকড়ি। কিন্তু আমি যখন ভিতরে ঢুকে গেলাম আমি ভাবতে পারলাম না আমি কি কোনো একটা আরেকটা দেশে আসলাম কিনা। সিনেমা হল আছে, ওখানে বিশাল একটা খেলার মাঠ আছে, এবং ওদের সবচেয়ে ইন্টারেস্টিং যে ওরা কে সবচেয়ে বেশি খারাপ তাদের জন্য 10 জন করে একসাথে একটা করে মানে বাংলাদেশের রিহ্যাব সেন্টারগুলি তো সেই অর্থে কিছুই না। অতএব ওরা ওইভাবে আস্তে 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 করে ছোট থেকে বের করে নিয়ে আসছে, ছেকে নিয়ে আসছে, এবং তাদেরকে সীমানা কিন্তু ওরা দেখতে পাচ্ছে না, ওদের সীমানা এত দূর পর্যন্ত যে ওরা বুঝতেই পারছে না ওরা বন্দি অবস্থা আছে। আমাদের কিন্তু রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো কিন্তু বন্দি, তারা কিন্তু বের হওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য কিন্তু তারা আরেক ধরনের মানে ভায়োলেন্টের একটা আশ্রয় দিয়ে থাকে। মানে এটা নিয়ে অবশ্য আমি ডক্টর মোহিত কামালকে শুনবো, তার আগে একটু স্যার আপনার কাছে শুনি যে আমাদের দর্শকদের একটা অংশ প্রশ্ন করছে, একটা প্রতিনিধিত্বশীল প্রশ্ন আপনাকে শোনাই যে আমি যখন আমার সন্তানকে একবার সাবধান করি, জাকির ওনার নাম, সে আমাকে 2 বার বুঝায়, আমি যখন তাকে 2 বার বুঝাই সে আমাকে বুঝায় যে সে আমাকে 4 বার বুঝায় যে সে কোনো অন্যায় করছে না। তো এই ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা কি হতে পারে? শিক্ষকরা কি আসলে যথেষ্ট সময় দিচ্ছে? আর আরেকটা প্রশ্ন আছে এরকম যে গ্রামের স্কুলগুলিতে অনেক খেলার মাঠ আছে, কিন্তু গ্রামের স্কুলগুলির মধ্যে ওই শিক্ষকদের উৎসাহ অনেক সময় দেখা যায় না যে ছেলে মেয়েরা খেলাধুলা করুক। আপনি এটা সম্পর্কে যদি এখানে দুইটা বিষয়, একটা যখন একটা শিশু বড় হয় তার রোল মডেল থাকে বাবা মা, আর একটু বড় হয় তখন সে ফ্রেন্ডসদের, তার ক্লাসরুমে যারা থাকে তাদেরকে সে রোল মডেল হিসেবে বা তাদের সাথে তার একজন আরেকজনকে অনুকরণ করে, একটা পর্যায়ে সে টিচারকে করে। যখন আরেকটু বড় হয় তখন টিচার ছেড়ে আবার তারা বন্ধুদের দিকে চলে যায়। এখন আমাদের দেশে দেখা যায় যে এখন বাবা মার কথা আপনি যেটা বললেন যে বাচ্চারা অনেক সময় দে আর ভেরি মাচ কমিউনিকেটিভ। আপনি জানেন যে আইসিটি টেকনোলজি ডেভেলপমেন্টের ফলে, ডিশ আসার ফলে they have lot of information. Sometimes they know more information than the parents. So it is easier for them because they are very communicative. প্যারেন্টসদেরকে তারা সহজে কনভিন্স করতে পারে, বিভিন্ন তথ্যপত্র দিতে পারে। কিন্তু এক্সপেরিয়েন্স বলতে একটা কথা আছে। ইনফরমেশন হয়তো বাচ্চাদের কাছে থাকতে পারে, তারা অনেক কথা বলে বাবা মাকে বুঝাতে পারে। এক্সপেরিয়েন্স থেকে তারা যে গাইডেন্সটা দেওয়া, যে তুমি অনেক কিছু জানো, অনেক জিনিস হয়তো তুমি আমার চেয়ে বেশি জানো, তুমি ফেসবুকটা আমার চেয়ে বেশি জানো, তুমি ইন্টারনেটে আমার চেয়ে বেশি যেতে পারো, তুমি টেকনোলজিটা আমার চেয়ে বেশি ইউজ করতে পারো, কিন্তু পৃথিবী সম্পর্কে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, বেড়ে ওঠার আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, দ্যাট ইউ হ্যাভ টু টেক ফ্রম মি। আমরা ফ্যামিলি কালচার নিয়ে একটা কথা বলেছিলাম যে সবাই বসে কথা বলা, শেয়ার করা, তারপরে জেনারেশন গ্যাপ কিন্তু এভাবে আমরা দূর করতে পারি। বড় এবং ছোটদের ভিতরে একটা জেনারেশন গ্যাপ থাকে। অনেক সময় ছোটরা মনে করে যে আমি বাবা মা ব্যাকডেটেড, আমরা খুব আপডেটেড, এরকম একটা কনফ্লিক্ট তৈরি হয়। তো সেখানে যদি আমরা স্ট্রং পারিবারিক ফ্যামিলি বন্ডেজ এবং ভ্যালুস, আমাদের যে ওল্ড ভ্যালুস এবং নিউ ভ্যালুস, এইটার ভিতরে যে ডিফারেন্স আছে সেইটাকে যদি আমরা ভালো করে বুঝি এবং দুইটার ভিতরে একটা সমন্বয় করতে পারি, তাহলে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। রিহ্যাব সেন্টার নিয়ে কি একটু শুনে আসি? আমি খালেদ যে কথাটা খুব গুরুত্বের সাথে বলতে চাই, উই শুড হ্যাভ এ লুক ফর দি প্রিভেনশন অফ নিউ ইনসিডেন্টস, নতুন করে যেন কেউ না খায়, এটা আমি এই বিষয়ে কাজ করছি। আর দ্বিতীয় কথা, আমাকে এলিনা আপা যে কথাগুলি বলেছে ঠিকই বলেছে, আমাদের অনেক লিমিটেশন আছে, কিন্তু এই লিমিটেশনের মধ্যে আমি খুব গৌরব করে বলতে পারি আমাদের প্রচুর ছেলে পেলেকে কিন্তু আমরা ভালো করতে পারি। একটা কেস আমি বলবো যে বারবার রিল্যাপস হচ্ছে, সৌভাগ্যক্রমে আমি তার বাসাটা ভিজিট করার সুযোগ হয়েছিল। আমি দেখলাম সে যে রুমে থাকে তার পাশে একটা মাঠ আছে, এবং মাঠে বসে রাতের বেলায় ওইখানে ছেলেরা ওই হিরোইন খায়, সেই ধোঁয়াটা, উত্তরমুখী ধোঁয়াটা তার ভিতরে ঘরে ঢুকে যায়, এবং সে কিন্তু সুস্থ আছে, কিন্তু সে পরোক্ষভাবে ধোঁয়াটা তার ভিতরে ঢুকে গেল, হিরোইনটা ঢুকে গেল, ওপিয়াম গ্রুপ অফ ড্রাগস ঢুকে গেল, সে বারবার রিল্যাপস হয়। সুতরাং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ইজ ভেরি এসেনশিয়াল টু প্রিভেন্ট দ্য রিল্যাপস। দেয়ার আর লট অফ কেসেস যেটা আমাদের রিল্যাপসকে ইনডিউস করে দেয়। রোগ কিন্তু আমরা ভালো করতে পারি, কিন্তু আবার সে আক্রান্ত হচ্ছে। টাইফয়েড একবার হলে কিন্তু আবার টাইফয়েড হয়, এর অর্থই না যে সে সারা জীবন টাইফয়েড রোগ করে এসেছে। সুতরাং রিল্যাপস ফ্যাক্টর যেগুলো আছে এগুলিকে মনিটর করতে হবে, সময় দিলে আমি সেভাবে বলতে পারি। আপনাকে ধন্যবাদ। সারাপা, আপনি কি বলতে চেয়েছিলেন সেটা একটু বলেন, আমি একটু
প্রশ্ন করতে চাই, আমাদের দর্শকদেরও অনেকের প্রশ্ন যে আসলে একটা বাচ্চা সংস্কৃতবান বা আদর্শিকভাবে গড়ে তোলার কোনো ফটো চেয়েছিলেন, সেটা একটু বলেন। আমি একটু প্রশ্ন করতে চাই, আমাদের দর্শকদেরও অনেকের প্রশ্ন যে আসলে একটা বাচ্চা সংস্কৃতবান বা আদর্শিকভাবে গড়ে তোলার কোনো ফর্মুলা আছে কিনা, এবং বাচ্চারা যদি আসলে কোনো হতাশায় ভুগে যে মাঠ নাই বা কোনো কিছু করার নাই, তারা সামাজিক ক্রিয়াকর্মগুলির মধ্যে কেন যুক্ত হচ্ছে না? আপনি একটা বিরতি নিয়ে এসে যদি আপনার কাছ থেকে শুনি যে তার অন্য অপশনগুলি সে কেন এক্সপ্লোর করছে না, যেগুলি ভালো অপশন। আমরা একটা বিরতি দিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সারাপা, বিরতির আগে জানতে চেয়েছিলাম যে একজন সংস্কৃতিবান বা আদর্শিক মানুষ হওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে মানে মানে কি মানে মাঠ নেই, হ্যাঁ। আমরা মানে এরকম অ্যাপার্টমেন্টে থাকি বা গ্রামে যদি যাই, দেখা যায় যে শিক্ষকদের সেই ধরনের প্রবণতা নেই যে বাচ্চাদের সাথে মানে মিলেমিশে Extracurricular তাদেরকে খেলা, বিশেষ করে মেয়েদেরকে খেলার ব্যাপারে উদ্বুদ্ধ করবে। কিন্তু আমি যেটা বলতে চাই যে আসলে সবকিছুর মধ্যেই যেটা ব্যাপার হলো যে যারা ছেলে মেয়েদের আশেপাশে আছে, বাবা মা, বড় বোন, ভাই, তারপরে স্কুলে টিচার, সবার কিন্তু জানতে হবে যে আমাদের যারা উন্নত দেশ, একটু যদি ওদের দিকে তাকাই দেখা যাবে যে উন্নত দেশে যারা শিক্ষিত, যারা মানে সচেতন, তারা কিন্তু অনেক একটা লিবারেল পরিবেশের সত্ত্বেও তাদের বাচ্চাদেরকে ওরকমভাবেই গার্ড করতে পারে, যে ওরকমভাবেই বড় করতে পারে যে তারা এরকম ঝুঁকে পড়ে না, মানে মাদকাসক্ত হয়ে পড়ে না। এই জিনিসটা আমাদেরকে অর্জন করতে হবে। কেন তারা হয় না? যারা গেটো টেটোতে থাকে বা উন্নত দেশেও দেখা যায় তাদের মধ্যে বেশি এই মাদকাসক্ত ব্যাপারটা আছে। তো এটা হয় না বিকজ ইউ আর ইনফর্মড, মানে সব লেভেলে সবাই ইনফর্মড। এখন যদি আমার এই সুবিধাটা না থাকে, খেলার সুবিধাটা না থাকে, আমি অন্য কোনোভাবে খেলার ব্যবস্থা করবো, আমি জিমে পাঠাবো আমার সন্তানকে, বা আমি মাঠে পাঠাবো, কোনো একটা মাঠ বের করে নিয়ে পাঠাবো, সেটা একটা ব্যাপার। কিন্তু ইনফর্মড হতে হবে যে আমার বাচ্চা যদি সবসময় দেহ মানে চর্চার মধ্যে থাকে, শারীরিক মানে ইসের মধ্যে থাকে, তাহলে কিন্তু সে অনেক ভালো থাকবে। তাকে বই পড়ানোর থেকে, স্কুল থেকে সবাই সচেতন হয়। আমরা একটা আইডিয়াল সিচুয়েশনের কথা বলছি, সেই আইডিয়াল সিচুয়েশনটাকে আমাদেরও গ্রহণ করতে হবে। আমরা একটা ডেভেলপিং কান্ট্রি দেখে, ইমার্জিং কান্ট্রি দেখে আমরা এইদিকে নজর দেব না, সেটা তো হয় না। হ্যাঁ, আমি যদি সারাপার প্রসঙ্গে একটু রিলেটেড কথা আছে আমার। যেমন ইয়াবাটা যত সহজে বা অন্য ড্রাগস যত সহজে পাওয়া যায়, যদি ওই একইভাবে এইটা কি ক্ষতি করে, এটা কিভাবে অ্যাভয়েড করা যায়, সেই ইনফরমেশন সহজে যদি পাওয়া যেত, তাহলে এই বাচ্চাটা কিন্তু সচেতন হতো। সারাপা যেটা বলছেন যে রাইট অ্যান্ড রং, কোনটা রাইট কোনটা রং, এটা যদি সে ডিসিশন নিতে পারতো, সেই স্কিলটা যদি তাকে দেওয়া হতো। এবং এখন তো ধরেন ইন্টারনেট আছে, ফেসবুক আছে, মোবাইল আছে, সেখানে যদি ড্রাগসের ক্ষতিকর বিষয়গুলোকে আমরা ব্যাপকভাবে প্রচার করি, এটা যদি সবার হাতের কাছে থাকে, স্কুলের কারিকুলামে যদি বিষয়টা থাকে। আমাদের একজন দর্শক আরেকটা মন্তব্য করেছেন যে যদি প্রত্যেকটা স্কুলে কম্পালসারি মেডিকেল মেন্টাল চেকআপ থাকা উচিত, যদি না পসিবল হয় তাহলে মানে অল্টারনেটিভ ইয়ারে অ্যাট লিস্ট একটা চেকআপ থাকা উচিত। আচ্ছা, আমি একটা বিষয় এখানে আলোচনা করতে চাই, সেটা হলো রিহ্যাবিলিটেশনের কথা আসছে বা এর কিউরেটিভ মেজারের কথা আসছে, বাট আমি আই প্রেফার টু গো ফর প্রিভেন্টিভ অ্যাকশনস। যে আগে থেকে একটা শিশু সে স্কুলে যাচ্ছে বা একটা ফ্যামিলিতে আছে, সে বড় হচ্ছে, বড় হওয়ার সাথে সাথে কিন্তু এই প্রবণতা, ঝুঁকে যাওয়ার প্রবণতা থাকে। তো আমরা যদি ছোটবেলা থেকেই তার এই ভালো কোনটা, মন্দ কোনটা, ড্রাগস কোনটা, এর ক্ষতিকর প্রভাব কি, এটা যদি বোঝাই, কমিউনিকেট করে, আলাপ করে, একসাথে বসি, তাহলে কিন্তু এইরকম ঝুঁকে যাওয়ার, বকে যাওয়ার প্রবণতা কম থাকে। এরপরে হলো সামাজিকভাবে, আমাদের তো এখন আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলি বা অনেক ধরনের ইনফরমেশন কিন্তু আমরা শেয়ার করি, মোবাইলের মাধ্যমে শেয়ার করি বা ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করি। আমার মনে হয় ড্রাগসের ইনফরমেশনগুলো, ক্ষতিকর প্রভাবটা কি, এই জিনিসগুলো আমার মনে হয় যে একটু শেয়ার করেন। এলিনা, আমি আপনার কাছে আসতে চাই হচ্ছে যে সারাপার কাছে যে প্রশ্নটি করেছিলাম সেটি আবার একটা অন্য প্রসঙ্গে, যে ইতিবাচক কাজগুলির ক্ষেত্রে মানুষ কেন, মানে বাচ্চারা কেন আগ্রহ পাচ্ছে না, যে ঠিক আছে আমার যদি এখন খেলার নাও থাকে, আমি কেন পাশের যে সুবিধাবঞ্চিত ছেলেটাকে গিয়ে পড়াই না, মানে এগুলি কেন হচ্ছে না? এটা আমি ডক্টর মোহিত কামালকেও জানতে চাইবো। আচ্ছা, এটা বোধহয় আমাদের সবারই জানা উচিত। এটা শুধু মোহিত ভাই তো অন্যভাবে জানছেন, কিন্তু আমাদের প্রত্যেকে জানা কেন উচিত না বা উচিত। এটা আমরা যদি ছোটবেলা, যেটা বারবার আবার আসছে, যদি আমরা যখন খুব ছোট ছিলাম, আমাদের বাবা মা কিন্তু একটা আদর্শ কিছু দিয়েছে যে তুমি যাও পাশের পাশে, দেখো কেউ যদি অভাবী থাকে বা তোমার কাজের যে মানুষটি আছে তাকে তুমি এই সাহায্যটা করো।
আমরা কিন্তু সেই কাজটা কিন্তু করি না। আমাদের বাচ্চাকে বলি না যে তুমি এই জিনিসটা দাও তো তোমার ওই যে মানে আমার বাড়িতে যে কাজ করছে, আমাকে সহযোগিতা করছে, তাকে তুমি এই জিনিসটা তাকে সাহায্য করো, বা তুমি যে বার্গারটা খাচ্ছ সেটার অর্ধেক হলে তুমি একটু তাকে দাও। এই যে দেওয়ার যে মনোভাব, তাকে তৈরি করা ছোট থেকে, এই জিনিসটা কিন্তু আমাদের ফ্যামিলিতে কিন্তু হচ্ছে না। আমরা কিন্তু নিয়ে আসছি, কিন্তু হয়তো আমরা নিজের হাতে তুলে দিচ্ছি হয়তো এই বাচ্চাটাকে, কেউ কেউ কারো বাড়িতে, কিন্তু আমার ফ্যামিলির আমার ছোট বাচ্চাটাকে আমি বলছি না তুমি নিজে হাতে যা দিয়ে আসো। এই যে দেওয়ার যে টেন্ডেন্সিটা তৈরি করতে হবে বাচ্চাকে, যে দিতে হয় আরেকজনকে, আমি শুধু না, আমার সাথে আরেকজন জড়িত আছে, এটা যেমন হচ্ছে না বলে এটা একটা জন্য বিষয়। আরেকটা জিনিস আমি মনে করি যে ভয়াবহ, শুধু আমরা ড্রাগস নিয়ে কথা বলছি, বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে আরো বিভিন্ন কারণে। সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনে ইন্টারনেট চলে এসছে, এখন আমাদের হাতের মুঠোর মধ্যে এখন পর্নোগ্রাফি, যার ফলে এই আপনার যে ড্রাগস, উনি বলেন আমি না বলবো, আপা বললেন না বলবো, না বলতে গেলে আমার যে একটা বয়স আছে, আমরা প্রত্যেকে কিন্তু পেরিয়ে এসেছি বয়সটা, সেই বয়সটা হচ্ছে রবীন্দ্রনাথের আপদ, সেটা হচ্ছে ফটিকের সময় থেকে আমাদের এই যে 14 থেকে যে 20 বা 22 আমরা যে বয়সটা বলছি, এটা আমরা সবাই পেরিয়ে এসেছি। আমরা কিন্তু দুষ্টুমি করছি, আমরা কিন্তু একটা ধোয়া তুলসী পাতা কেউ না এখানকার, আমরা প্রত্যেকে দুষ্টুমি করছি, কিন্তু আমাদের গার্জিয়ানরা কিন্তু সেটাকে অবজার্ভ করেছে, আমাদেরকে সেভাবে তারা গাইডলাইন দিয়েছে যে এইভাবে তুমি যাও, এইভাবে দেখো, এই সিনেমাটা দেখতে পাবা না, এই সিনেমাটা দেখো, হয়তো বলেছে অরুণ বরুণ কিরণমালা দেখো, হয়তো আরেকটা বই দেখতে নিষেধ করেছে যেটাতে হয়তো আমাদের দেখা উচিত না। আমরা কিন্তু সেই জিনিসটা বলতে পারছি না, কারণ তারা হাতের কাছে কিন্তু আপনি জান স্টেডিয়াম মার্কেট বাইতুল মোকাররমে সিডি পাচ্ছেন, পর্নোগ্রাফি ছুরি, মানে ইজিলি আপনি মানে এই ধরনের জিনিসগুলি খুব এই ইজিলি জিনিসগুলো যেমন আসছে, তখন ফ্রেন্ডরা যখন গ্রুপ হয়ে যাচ্ছে, সেই সময় কিন্তু ড্রাগগুলো এই জায়গাটা আসছে। আমি একটু ডক্টর মোহিত কামাল, আমার ইতিবাচক প্রশ্নটাতে আমি ফিরে যেতে চাই যে মানে যখন কোনো কিছু করার থাকতেছে না, হতাশা থাকতেছে না, সেটা নরওয়ে সুইডেনের মতো দেশে হলে আমি মেনে নিতাম, বাংলাদেশের মতো দেশে তো করার অনেক কিছু আছে, ওই দিকে কেন আমাদের তরুণ সমাজ বা কিশোর সমাজ মানে আকৃষ্ট হচ্ছে? খালেদ, আমি এই ব্যাপারে নৈরাশ্যবাদী নই, যাই না এটা ঠিক আছে আপনার প্রশ্নটা। আমি দেখছি দুটো, আমি এক্সাম্পল দিচ্ছি। কিছুদিন আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একদল তরুণ কান পেতেরই একটা অনুষ্ঠান শুরু করেছে। তারা বিভিন্ন টেলিফোনের মাধ্যমে যারা মানসিক কষ্ট আছে, যন্ত্রণা আছে, হতাশা আছে, দুঃখে আছে, কাউকে বলতে পারছে না, সুইসাইডাল টেন্ডেন্সি তাদের ভিতরে ডেভেলপ করছে, তাদের কথা তারা শুনে। এই যে শোনাটা, অ্যাক্টিভ লিসেনিং ইজ এ ভেরি ভাইটাল পার্ট অফ দ্য ট্রিটমেন্ট প্রসিডিউর। সেই কাজটা 50% তারা করে দিচ্ছে, এবং এই তরুণগুলো নিজেকে উৎসর্গ করছে। আই ওয়াজ সো প্লিজড। সুতরাং আমাদের দেশে এরকম একটি কান পেতে রয়ের এক্সাম্পল আমি দিচ্ছি, যারা ভালো কাজ করতে চায় এর করতে পারে। আরো দুটো এক্সাম্পল দিচ্ছি। আমি একটা আন্দোলনের সাথে জড়িত আছি, একটা মাদক বিরোধী আন্দোলন, প্রথম আলোর। সেই আন্দোলনে আমি একজন সদস্য, সৈনিক। আমি দেখেছি প্রথম আলোর 40,000 বন্ধু আছে, দেশব্যাপী তারা অনেক ভালো ভালো কাজ করে। এরা কেউ স্মোকিং করে না, মাদক তো দূরের কথা, বরং যারা মাদক নেই তাদেরকে মাদক ছাড়ার জন্য উদ্বুদ্ধ করে। তাহলে এই 40,000 ছেলেকে তো আমি একটা এক্সাম্পল হিসেবে সেট করতে পারি যে আমি তো এত নৈরাশ্যবাদী নয়। হ্যাঁ, তারপরও আরো বিভিন্ন ভাবে, সামাজিক ভাবে আরো অনেক পত্রিকার এখন ব্যাপক হওয়া উচিত, ব্যাপক সেক্টর থেকে আসা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি, আমি আমার পাড়াটাকে মাদক মুক্ত রাখতে হবে। আমার পাড়ায় মাদক মুক্ত রাখলে আমি আমার সন্তানকে নিরাপদ একটা জায়গা দিতে পারবো যেখানে সে বড় হবে। এই জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, খুব গুরুত্বের সাথে আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিকভাবে ঐক্যমতে বুঝতে হবে। আমাদের মতামত ভেদাভেদ থাকুক, আমরা ক্ষমতা নিয়ে নানা লড়াই করি, কিন্তু আমার এলাকাকে যেন মাদক মুক্ত রাখতে পারি। কারণ এখানে আমার সন্তান আছে, আওয়ামী লীগের যারা নেতৃত্ব আছে তাদের সন্তান আছে, বিএনপি যারা আছে তাদের সন্তান আছে, জাতীয় পার্টির সন্তান আছে, জামাতের সন্তান আছে, সবার সন্তান কিন্তু অনিরাপদ যদি আমার এলাকায় মাদকের ছড়াছড়ি থাকে। কেউ নিরাপদ না। আমি দেখছি উচ্চবিত্ত থেকে শুরু করে বস্তির ছেলেমেয়েরা আমাদের যখন চিকিৎসা নিতে আসে, এবং এমন এমন ঘরের ছেলেমেয়েরা চিকিৎসা নিতে আসে, চমকে উঠে বুকে কাঁপন ধরে যায়। হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড দিস সোসাইটি? বিগ প্যাথোলজি ইজ গোয়িং অন। চোখ কান খোলা রাখার সময় হয়ে গেছে। সারাপা, একটি প্রসঙ্গ আসছে আমাদের দর্শকদের মধ্যে থেকে, সেটি হচ্ছে যে বাচ্চাদের হাতে টাকা দেওয়ার ব্যাপারটা, সেইটা কিভাবে আসলে বাচ্চার মা আসলে সেটা বা বাবা এটা কিভাবে নির্ধারণ করবে যে তাকে আসলে কত টাকা দেওয়া উচিত বা দেওয়া উচিত না? এটা আসলে নিয়ন্ত্রণটাই তো কত কমে গেছে না ছেলে মেয়েদের উপরে। যে আগে আমরা পকেট মানি পেতাম, একটা কোক খাওয়া যাবে বা এরকম এক প্যাকেট চিপস খাওয়া যাবে, যেমন ঐশীর প্রসঙ্গটাতে বারবার আসছে যে তাকে অনেক টাকা দেওয়া হতো, অনেক টাকা দেওয়া হতো, টাকা দিয়ে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হতো, কিন্তু সেই টাকা দিয়ে তো সে আবার সেবন করছে। আমরা এই বিষয়ে জনাব নিজামুদ্দিন আপনার কাছে শুনবো যে আসলে টাকা, মানে আপনি স্কুলের অধ্যক্ষ হিসেবে সেটা কেমন দেখেন? টাকা নিয়ে আসে অনেক ছেলে, মানে আপনার অভিজ্ঞতা কি বলে? স্কুলে আমরা আসলে টাকা বা মোবাইল এই জিনিসগুলো নিয়ে যাওয়া এলাও করি না, এবং প্যারেন্টসকে
যদি টাকা দিয়ে দেয়, কী কারণে দিয়ে দিল, এটা একটা নোট দিতে হয় প্রতিদিন। আমি রিলেটেড মোহিত কামাল ভাইয়ের সাথে আরেকটা কথা অ্যাড করতে চাই, সামাজিক প্রতিষ্ঠানগুলোর কীরকম ভূমিকা। আপা যেমন বলেছিলেন যে পারিবারিক পরিমণ্ডলে আমরা, আপনি কমিউনিটি সার্ভিসের কথা বলেছিলেন যে আমরা একটা সোসাইটি ক্রিয়েট করি, সেখানে শেয়ারিং এবং কেয়ারিং এর বিষয়টা আছে। স্কুলে আপনি দেখবেন যে আপনি যদি পশ্চিমে যান, ওখানে দেখবেন প্রতিটি স্কুলের একটা অ্যাসাইনমেন্ট থাকে, একটা মার্কস থাকে কমিউনিটি সার্ভিসের উপরে, যে তুমি স্কুলে কিছু কমিউনিটি সার্ভিস করবা, বাসায় গিয়ে এই কাজগুলো করবা। শেয়ারিং কেয়ারিং এর বিষয়টা কিন্তু ফ্যামিলি লেভেলে থাকতে হয়, আপা যেটা বলেছিলেন, এবং সেখানে কিন্তু দায়িত্ব নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়। দায়িত্ব নেওয়ার প্রবণতা থেকে তৈরি হয় যে সামাজিকভাবে একত্রে প্রবলেমগুলো সলভ করার বিষয় আসে, যেটা আপনি বলেছিলেন যে তরুণরা করেছে। স্কুলে যদি কমিউনিটি সার্ভিসের উপরে নম্বর থাকতো, এটা যদি কম্পালসারি করা হতো, তাহলে আপনি দেখতেন যে এই বিষয়গুলো তখন আপনি বলেছিলেন যে এই কমিউনিটি সার্ভিস নিয়ে তারা বিজি থাকে না কেন, তারা কেন ড্রাগসের দিকে যাচ্ছে, তারা কেন মানুষের সমস্যা সমাধানের জন্য কাজ করতেছে না, বিকজ ইট ইজ নট স্ট্রাকচার্ড, ইট ইজ নট ইন ইউর স্কুল সিস্টেম, এখানে নেই, এখানে, তাই না? মানে এখানে আছে সেটা যদি Right. স্ট্রাকচারড হতো তাহলে এটা অনেক Right. বেশি হতো। আমরা এটা বিরতি নিচ্ছি, আমাদের আরেকজন দর্শকের একটা পড়ে যা মানে আমাদের কথারই আসলে আপনাদের কথারই প্রতিধ্বনি করছেন তারা, যে আমাদের খেলার জায়গা নেই, ঘোরার জায়গা নেই, পড়াশোনার জায়গা, প্রেসার থাকে, ওখানে কি গভর্নমেন্টের কোনো দায়িত্ব নেই যে এইসব পড়ে যা মানে আমাদের কথারই আসলে আপনাদের কথারই প্রতিধ্বনি করছেন তারা, যে আমাদের খেলার জায়গা নেই, ঘোরার জায়গা নেই, পড়াশোনার জায়গা, প্রেসার থাকে, ওখানে কি গভর্নমেন্টের কোনো দায়িত্ব নেই যে এইসব রেসপন্সিবিলিটি প্যারেন্টসদের উপরে চাপিয়ে দেওয়া ছাড়া তাদের কোনো দায়িত্ব আছে কিনা? আমরা গভর্নমেন্ট এই মুহূর্তে কি করতে পারে বা বাবা মা এই মুহূর্তে কি করতে পারে, আমরা শেষ পর্বে এই আলোচনাটি করবো। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা এখন একটু সারাপা আপনাকে দিয়ে শুরু করবো যে আমরা এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই মুহূর্তে কি করা দরকার, আপনার কি সাজেশন থাকে? যে আমরা একটা সাংঘাতিক অবস্থার মধ্যে আছি, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। আমি এটাই ভাবছিলাম যে কি করা উচিত, যে আসলে ওই যেটা আমি সবসময় বলছি যে বাবা মাকে ইনফর্ম রাখা, টিচারদেরকে ইনফর্ম রাখা, সবাইকে ইনফর্ম রাখা, তাহলে আমার মনে হয় মিডিয়া একটা বড় রোল প্লে করতে পারে। যে ফেসবুক খুললেই বিক্রয়.com এর যেমন ছবি দেখছে, সেরকম ভাবে যাতে মাদকের বিভিন্ন কি ধরনের এটা সাইড এফেক্টস কি, এটা খেলে কি হয়, এরকম ভাবে মানে ইনফরমেশন সবসময় যদি আসতে থাকে, এবং সেখানে সরকারের একটা বড় রোল আছে, যে সরকার যদি এই জায়গাটাতে একটা শক্ত অবস্থান নেয় যে হ্যাঁ আমরা এই ইনফরমেশনগুলো দেব, যেরকম আমাদের দেশে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম ফর ইমিউনাইজেশন সাকসেসফুল হয়েছে না, যে টিকা নেয়, বাচ্চারা তো টিকা নেবেই, এত ভালো একটা প্রোগ্রাম। তো এরকম ভাবে যে এরকম একটা মনোভাব নিয়ে যদি আমরা, বিশেষ করে ড্রাগ তো একটা মানে চায়নাকে তো একদম শেষ করে দিয়েছিল না একটা সময়, এরকম মনোভাব নিয়ে যদি আমরা কাজ শুরু করি তাহলে আমরা অনেক বেশি। আপনার কাছে কি মনে হয় যে প্রায়োরিটিতে? আমার প্রায়োরিটিতে মনে হয় যে দুটো, আপার সাথে একমত। আর একটা হচ্ছে কথা বলতে চাই যে ফ্যামিলির ছোট থেকেই, যে আমরা যতই কর্মজীবী বাবা মা হই না কেন, আমরা যেন বাচ্চাদের নিয়ে অন্তত সপ্তাহে 2-3 বার মানে কথা বলতে চেষ্টা করব। আর ঘরের মধ্যে বাচ্চারা সবসময় কম্পিউটারে কি করছে সেটা আমাদের একটু চেক করার দরকার। একই সঙ্গে তারা ঘরের দরজা আটকা দিয়ে কি করছে এটা কিন্তু খুব ভালো করে দেখা দরকার। কারণ দরজা আটকানো এবং অনেক কয়েক ঘন্টা বন্ধ রাখাটা কিন্তু এক ধরনের অ্যালার্মিং একটা ব্যাপার, যে ছোট বাচ্চাটা কি করছে। 2 আর 3 নম্বর হচ্ছে গভর্নমেন্টের একটা ব্যাপার আছে। আজকে কিন্তু ঐশী কিন্তু একটা পুলিশ অফিসারের মেয়ে, কিন্তু আজকে তাদের টনক নড়ার দরকার, যে এই তারা কিন্তু সব জায়গায় জানে যে কোথায় ড্রাগগুলো বিক্রি হচ্ছে। আমাদের মতো সাধারণ লোক আমরা বলতেছি অমুক জায়গা হচ্ছে, তাহলে আজকে যেন ওনারা ভাবেন যে আজকে আমরা কেউ নিরাপদ না, তাহলে আমার সন্তান যখন নিরাপদ না, তাহলে আজকে ওনারা যেন সেখানে ড্রাইভ দেয়। আর আরেকটা কথা হচ্ছে ডিজে পার্টি যেটা হয় যেখানে নাকি ড্রাগের সীসা তারপর কি সব অনেকগুলো নাম শুনছি নতুন, এই সমস্ত জায়গাগুলোতে অবৈধভাবে যেখানে আপনার অনুমতি নেয়নি, গভর্নমেন্টের কোনো অনুমতি নেই, সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। আর 2 নম্বর হচ্ছে সরকারের যে রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, কারণ সবার পক্ষে এত লাখ লাখ টাকা দিয়ে এই বাচ্চাগুলো খরচ করে, সরকারের এই জায়গাটা ভালো করে এই জায়গাগুলোতে রিহ্যাবিলিটেশন সেন্টারটাকে উন্নত করা। জনাব নিজামুদ্দিন, আপনি যদি একটু বলতেন যে আপনার প্রায়োরিটিতে কি আছে? আমার প্রায়োরিটি, আমি পারিবারিক লেভেলে বলবো যে সামাজিকতা বাড়াতে হবে, পারিবারিক টাইম, কোয়ালিটি টাইম যেটা বাবা মা সন্তান মিলে দিতে হবে। স্কুলে যেটা করতে হবে সেটা হলো প্রতিটি স্কুলে আমার মনে হয় যে সাইকোলজিক্যাল কাউন্সিলর থাকা দরকার। প্রবলেম থাকলে সেটা আইডেন্টিফাই করে বাচ্চাদের সাথে কথা বলা দরকার, ফ্যামিলিগুলোর সাথে কথা বলা দরকার। কারিকুলামে মাদক সম্পর্কিত ইনফরমেশনগুলো এবং অ্যাডোলেসেন্ট গ্রোথ এবং হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন
হাউ টু হ্যান্ডেল ডিফারেন্ট কাইন্ড অফ গ্রোথ সিচুয়েশন, সেইটার উপরে ভালো কারিকুলাম এবং ভালো গাইডেন্স থাকা দরকার। প্যারেন্টসদের জন্য একটা প্রোগ্রাম স্কুলগুলোতে থাকতে পারে, যেহেতু আমি টিচার, আই এম টকিং অ্যাবাউট দি স্কুল, সেখানে বেটার প্যারেন্টিং স্কিল, সেখানে টেকনোলজি, হাউ টু হ্যান্ডেল উইথ দ্য টেকনোলজি, টেকনোলজিক্যাল নো হাউ, এটা প্যারেন্টসদেরকে জানতে হবে। যদি না জানে, দে ক্যান নট গাইড দ্য তার মানে গাইড দ্য চিলড্রেন। আর একটা কমিউনিকেশন আমার মনে হয় সেটা হলো, এখন তো আমরা দেখি বিভিন্ন কারণে বিভিন্ন রকম SMS দেওয়া হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বা এই জাতীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখান থেকে আমার মনে হয় যে অ্যাওয়ারনেস, স্যার আপা যেটা বলেছিলেন, সেই অ্যাওয়ারনেস কার্যক্রম নানা রকম হতে পারে। প্রতিনিয়ত SMS দেওয়া হয়। আমি খালেদ দুটো শব্দ অ্যাড করি এগুলির সাথে, আমাকে একটু বলতে দিন। আমি গিয়েছিলাম মুন্সিগঞ্জে একটি মাদক বিরোধী সমাবেশে, দেখলাম ওখানকার একটা পুলিশ সুপার, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বলা উচিত, বিপ্লব ঘটিয়ে দিয়েছে। প্রত্যেকটা পাড়া থেকে সে মাদক বিরোধী একটা জনসমাবেশ করেছে, যে জনসমাবেশের পরিমাণ হচ্ছে আমাদের শেখ হাসিনা কিংবা খালেদা জিয়া মিটিং করলে যেরকম মানুষ হয় সেরকম। বিস্ময়কর একটি ব্যাপার, একটা রুট লেভেলে যদি পুলিশের নেতৃত্বে এই ধরনের আন্দোলন সমস্ত জেলাগুলিতে চলে আসে, আমি সেটা প্রার্থনা করি, আমি সেটা আশা করি মাদক বিরোধী আন্দোলনের একজন কর্মী হিসাবে। আরেকটা হচ্ছে, আমি খুব গুরুত্বের সাথে বলছি, আপনি যেটা বলেছেন শিশুদের বিকল্প বিনোদন কি, আমি যদি বাবা হয়ে একটু বই পড়ি, আমার শিশুর সামনে একটা ঘরে যদি একটা লাইব্রেরি তৈরি করি, লাইব্রেরির বইগুলি যদি ঘেটে ঘুটে দেখে আমার শিশু সেটা শিখবে। আমার শিশুকে যদি একটু বইমেলা নিয়ে যায়, আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলির সাথে যদি পরিচিত করি, সে বইমেলাতে যাবে, বই কিনবে, বইয়ের প্রতি আকর্ষিত হবে। বই পড়ার অভ্যাস যদি আমি তাকে ছোটবেলা থেকে ঢুকিয়ে দিতে পারি, সেই ছেলে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারে বসে থাকবে না, সেই ছেলে অবরুদ্ধ হবে না তার নিজের ঘরে, সে বই পড়ে তার নিজস্ব সৃষ্টিশীলতাকে জাগিয়ে তুলতে পারবে। আমি এই বিষয়টাকে উৎসাহিত করার জন্য অনুরোধ করব। আমার মনে হয় যে অনেকগুলি বিষয় আজকে আসছে, আমার আশা যে এরকম ঘটনা। বলতে চাই সেটা হচ্ছে যে অ্যাপার্টমেন্ট গুলো আমরা যারা আছি, আমরা কেউ কারো চিনি না, কেউ কাউকে দেখি না, কেউ কাউকে বলছি, এই জায়গাগুলো বোধহয় অ্যাপার্টমেন্টের সমস্ত যারা আছে, সামাজিকতা বাড়ানো, এই জায়গাটা কিন্তু আমাদের হাত দেওয়া। আমার মনে হয় যে আমরা আশা করব যে এই ধরনের মানে সাংঘাতিক ঘটনা, খেলাধুলাটা এবং সংস্কৃতি চর্চা বাড়াতে হবে। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।